বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল। আরও অনেকের সরে যাওয়ার গুঞ্জন হোম অফ ক্রিকেটে। নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে অনড় বিএনপি জামাত, পিআরে আগ্রহ নেই জনগণের, বললেন ফখরুল। ঐকমত্য কমিশনের পক্ষে মত দিয়েছে অধিকাংশ দল, দাবি তাহেরের। আমরা পিআর পদ্ধতিতে যাব না, তো এদেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। ঐকমত্য কমিশনে ৩১টা দল আমরা ছিলাম, এর ভিতরে ২৫টা দল পিআরের পক্ষে। শারদীয় দুর্গাপূজায় অঞ্জলির মধ্য দিয়ে শেষ হচ্ছে মহানবমীর আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে দেবীর বিদায় ঘণ্টা শুরু। ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সেবু দ্বীপে ধসে পড়েছে বহু ভবন। এ পর্যন্ত নিহত ৬৯, সুনামি সতর্কতা জারি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। আসন্ন বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার মনোনয়ন নিয়ে যে নাটকীয়তার গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত তা সত্যি হলো। বোর্ডে সকাল সকাল উপস্থিত তামিম ইকবাল। মূলত প্রার্থিতা প্রত্যাহার করতে ক্রিকেট বোর্ডে যান তিনি। তার সঙ্গে ছিলেন আরেক প্রার্থী ইশরাফিল খসরু। আজ ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়। দুপুর ২টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গুঞ্জন আছে তামিমের মতো আরও অন্তত ৮ জন প্রার্থী সরে যেতে পারেন নির্বাচন থেকে। বিসিবিতে শুরু হয়েছে নমিনেশন প্রত্যাহার। সেখানে আছেন সহকর্মী হাসিনুর রহমান। যাচ্ছি হাসিনুরের কাছে। হাসিনুর, তামিম তো প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন, কেন করেছেন এই বিষয়ে কিছু জানিয়েছেন কিনা? তামিম ইকবাল এখনও আসলে নির্বাচন কমিশন অফিস থেকে নিচে নামেনি, তিনি অফিসিয়ালি কিছু জানেননি। তবে আমরা যেটা জানি যে আসলে ক্লাব 2 অর্থাৎ বিসিবির যে ক্যাটাগরি 2, যেটা ক্লাব কোটার পরিচালক, সেখান থেকে 12 জন পরিচালক হন। সেখান থেকে আমিনুল ইসলামের বুলবুলের পক্ষ থেকে আমরা যতদূর জানি ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটা বার্গেনিং করে তাদের জন্য আসলে 3 জন পরিচালক চাওয়া হয়েছিল। যেই 3 জনের কোটায় ফারুক আহমেদ, মেজর ইমরোজ সহ আমরা আরও অনেকের নাম শুনেছিলাম যারা থাকবেন। 12টার মধ্যে 9টা দেওয়া হয়েছিল যে তামিম ইকবালের পক্ষের। এটা হলো ভিতরের সেটেলমেন্ট, আনঅফিসিয়াল কথা, এটা কিন্তু অফিসিয়ালি কেউ বলেনি, কিন্তু আমরা যেটা জানি। কিন্তু সেই জায়গা থেকে তামিম ইকবালরা সরে এসে তারা গতকালকে নাকি 12টার মধ্যে 12টাই তারা চেয়েছিলেন, বলেছিল তারা 12টার মধ্যেই কমপ্লিট করবেন। এর পরবর্তীতে একটা নাটকীয়তা তৈরি হয়। ফারুক আহমেদ গতকালকে যে 15 ক্লাবের কাউন্সিলরশিপ তৃতীয় বিভাগের দুদকের তদন্তের যে দুদক কথা বলেছিল, তাদের কাউন্সিলরশিপ কিন্তু শুরুতে বাতিল করা হয়েছিল, পরে আবার আপত্তিতে তাদেরকে কাউন্সিলরশিপ ফিরিয়ে দেওয়া হয়। হাইকোর্টে রিট করা হলে আদালত থেকে কিন্তু দেওয়া হয় এই 15 ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে নেবার জন্য। এর পরবর্তীতে আসলে এই পরিস্থিতিটা তৈরি হয়, যেহেতু 15টা কাউন্সিলর মানে 15টা ভোট, এবং তামিম ইকবালের পক্ষরা তাদের বিভিন্ন তারা দাবি করছে তাদের উপর বিভিন্নভাবে চাপ আসছে সরকারের পক্ষ থেকে, এবং সে কারণেই তারা নির্বাচন থেকে সরে যাচ্ছেন বলে আমরা অনানুষ্ঠানিক সূত্রে জানি। আমি আবারও বলছি, কোনো পক্ষেই এই বিষয়গুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা জানাইনি, আমরা অনানুষ্ঠানিক সূত্র থেকে বিভিন্নভাবে জেনেছি। এ কারণে আসলে তামিম ইকবাল সমর্থিত তার যেই প্যানেলগুলো আছে, যারা সমন্বয় পরিচালক আছে, তারা প্রত্যাহার করবেন। 8 জনের যে সংখ্যাটি, সেটি হলো অন্তত 8 জন পরিচালক পদপ্রার্থী নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন। সংখ্যাটা আরও বাড়তে পারে, শেষ পর্যন্ত সেটা 10, 12 নাকি কত জায়গায় গিয়ে থাকে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। 12টার পরে পরিষ্কার ধারণা দেওয়া যাবে। তবে আমার মনে হয় তামিমের পক্ষের প্যানেলের সর্বোচ্চ চেষ্টা থাকবে ম্যাক্সিমাম কাউন্সিলরকে বা যারা পরিচালনা পদপ্রার্থী তাদেরকে কনভিন্স করে প্রত্যাহার করে নেওয়া যাতে ইলেকশনটা না হয়। তবে সেটা হওয়াটাও কিন্তু খুব কঠিন, কেননা 12টা পদের জন্য 30 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন পরিচালক ক্যান্ডিডেট, অর্থাৎ তামিমরে যদি 15 জনও তারা প্রত্যাহার করে নিতে পারেন, তারপরেও কিন্তু ইলেকশন হচ্ছে 12 পদের এগেইনস্টে, সেক্ষেত্রে 15 জন থাকবে। তো এটাই ছিল আমার কাছে আপডেট। হাসিনুর, আপনাকে ধন্যবাদ। আনুপাতিক পদ্ধতিতে ভোট বা পিআর নিয়ে অনড় অবস্থানে বিএনপি ও জামাত বলছে ঐকমত্য কমিশনে অধিকাংশ দল পিআরের পক্ষে, আর বিএনপি বলছে দেশের মানুষ এটা বোঝে না।
তাই সনাতনী পদ্ধতিতে এই নির্বাচন চায় দলটি। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি নিয়ে মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটির যুক্তি, দীর্ঘদিন ধরে চলা ঐক্যমত কমিশনের বৈঠকে তারা বাদেও আরো বহু দল এই নতুন পদ্ধতিতে ভোট চায়। আমরা দুই পক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআর এর পক্ষে, কিন্তু একটা কোয়ালিটিটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআর এর পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিআর এর পক্ষে, কিন্তু পিআর চায় 31-এ 25 জন। তো সেজন্য আমরা পিআর চাচ্ছি। যদিও কোনোভাবেই বিএনপি পিআর পদ্ধতি চায় না, দলটি বলছে এটি নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। না, এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না, এবং এদেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। আর এটা যেহেতু আপনার ইলেকশন থেকে আপনাকে প্রসেসে আনতে হবে, একটা তো কালচারের ব্যাপার আছে, তো সেখানে আপনাকে সময় নিতে হবে, ধীরে ধীরে যেতে চান। ইফ পিপল থিঙ্ক দ্যাট এটাই ঠিক আছে, তাহলে যাবে। নিম্ন বা উচ্চকক্ষ কোথাও এই পদ্ধতির দরকার নেই বলেও মনে করে বিএনপি। তবে এটি না হলে কি হবে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি জামায়াত। নিম্ন কক্ষে পিআর এর পক্ষে নই আমরা, উপরের দিকেও পিআর এর পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। বাট এগুলো রাজনীতিতে নাই। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে, যদি এটা জনগণের দরকার। অ্যান্ড উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি। সরকার না মানলে তখন আমি তো বলছি না, এই বাট তো রাজনীতিতে নাই। আমি বলছি আমরা দেখবো তখন। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর ইতিবাচক বলেও মনে করেন দুই দলের নেতারা। রাজনৈতিক কিছু ইস্যুতে দ্বিমত থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে এখন পর্যন্ত একমত বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে দল দুটির নজর এখন আগামীতে জোট আর ভোটের নানান সমীকরণ মিলানো। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সারা রাত রাজধানীতে বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। রাত 1:30 থেকে মুষলধারে বৃষ্টি ঝরেছে ঢাকা শহরে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টির কারণে রাজধানীর অধিকাংশ সড়ক ও এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে সড়ক, পানিতে তলিয়েছে দোকানপাট ও ঘরবাড়ি। জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহনের গতি কমে গিয়ে মানুষের চলাচল প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সকালে যারা জরুরি কাজে বাসা থেকে বের হয়েছেন তারাই জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে গত 24 ঘন্টায় ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও 3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা আছে বলে জানায় আবহাওয়ার বড় ঝড় সতর্কীকরণ কেন্দ্র। নিউ মার্কেট এলাকায় আপনার টানা 1 ঘন্টা বৃষ্টি হলেই অনেক দোকানপাট তলিয়ে যায়। মানে এখান থেকে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, ড্রেনের ব্যবস্থা খুবই খারাপ। বৃষ্টির জন্য খোলা নাই, আজকে 2 দিন বৃষ্টি, হাঁটুমান পানি থাকে, মানুষ কোনো ঢুকতে পারে না, মার্কেট গাড়ি নিয়ে আসতে পারে না, এই অবস্থা। পানির ভিতরে দোকানদারি করতে হয়, প্রতি বৃষ্টি হইলে পানি জমে যাবে। বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, ময়মনসিংহ অর্থাৎ সকল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দর্শক, রাজধানীর নিউ মার্কেট এলাকায় বৃষ্টির কারণে কিরকম ভোগান্তি সেটা জানাবেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, টানা বৃষ্টির কারণে তো অলিগলিতে অনেকটাই পানি জমে থাকার কথা। এখন বৃষ্টি কিছুটা কমার কারণে কি পানি কিছুটা নেমেছে কিনা, কি পরিস্থিতি দেখছেন জানাবেন। এখনও 2-1টি জায়গায় পানি কিন্তু জমে আছে, বিশেষ করে নিউ মার্কেট। এই মার্কেটের যে সড়কটি, যেটি বিডিআর গেটের দিকে গেছে, 1 নাম্বার গেট নিউ মার্কেটের, সেই সড়কে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পুরো সড়ক তলিয়ে আছে, 2 পাশেই মানে অথই পানি। এবং এখানে যারা দোকান কর্মচারী, সেই সাথে এখানকার বাসাবাড়ির যারা আছেন, তাদের ভোগান্তি অসহনীয়। আমরা দেখেছি যে
ভ্যানে করে তারা 20 টাকা করে এই পানি পারাপার আমরা দেখেছি। ভ্যানওয়ালারা 20 টাকা করে নিচ্ছে এই পানিটুকু পারানোর জন্য। এছাড়া রিক্সাওয়ালাদের ভাড়া তো দ্বিগুণ হয়ে গেছে। বৃষ্টি শেষ হয়ে গেছে সেই সকালে, কিন্তু এই সড়কের পানি কিন্তু এখনও নামেনি। আমরা দেখেছি যে এইটি এবং সেই সাথে ঢাকা কলেজের সামনে সড়কের পানি আছে এখনও, এবং এই একেবারে ঢালু সড়ক এবং এখানে পানি নামার জন্য যে ধরনের ব্যবস্থা থাকা দরকার, বিশেষ করে ড্রেনেজ সিস্টেমটি আপডেট থাকা দরকার, সেটি কিন্তু নেই। এবং প্রত্যেকটি ড্রেনে কিন্তু আপনি দেখেছেন যে ময়লা আবর্জনায় ভরা থাকে, বিশেষ করে পলিথিন নিয়ে ভরা থাকে, এবং সে কারণে আসলে এই ড্রেনেজ লাইন দিয়ে পানি সরতে সময় লাগছে। এবং এই সড়কে আমরা দেখেছি যে এর আগেও বহুবার এই পানি উঠেছে, নিউ মার্কেটের ভেতরেও পানি আজকে উঠেছে, এবং ভেতরেও দোকানপাটগুলো খুলতে পারছে না। যারা আছেন দোকান কর্মচারী মালিক যারা আছেন তারা পড়েছেন ভোগান্তিতে। সব মিলিয়ে যদি বলি যে আসলে এই বৃষ্টি আরও 3 দিন থাকবে, এবং এরই মধ্যে কিন্তু সতর্কতা সংকেত কিন্তু দেখাতে বলেছে, 3 নম্বর সংকেত কিন্তু উপকূলীয় এলাকায়, এবং সে কারণে বলাই যায় যে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে থাকবে, এবং বাড়লে কিন্তু এখানকার মানুষজন, বিশেষ করে এই নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এই এলাকার মানুষজনের ভোগান্তি কিন্তু আরও বাড়বে। সেটাই। রাব্বি, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি সদর পৌরসভা ও গুইমারা উপজেলায় এখনও বহাল 144 ধারা, তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। খুলতে শুরু করেছে দোকানপাট। গত 2 দিনের তুলনায় সকাল থেকে সড়কে মানুষের চলাচল বেড়েছে, সেই সাথে চলাচল করছে ছোট বড় যানবাহন। শহরতলি ও এর আশপাশের এলাকায় মানুষের চলাচল সীমিত রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এখনও আইনশৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। দূরপাল্লার রুটের কিছু পরিবহন চলাচল শুরু হয়েছে। এর আগে ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল বলে জানান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সংঘর্ষ চলাকালীন পাহাড়ি বাঙালি ও সেনাবাহিনীর উপর গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ, যা পরিকল্পিত ছিল বলে জানিয়েছেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা। গতকাল ভুক্তভোগী সেই মারমা কিশোরের মেডিকেল রিপোর্ট হাতে আসে যমুনা নিউজের, যা যাচাই করে দেখা যায় সেই কিশোরীর শরীরের ভেতরে বাইরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। যদিও মামলার এজাহারে তার বাবা জানায় পাশের একটি ক্ষেতে অচেতন অবস্থায় পাওয়া যায় মেয়েটিকে। সংঘর্ষের ঘটনায় 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এদিকে 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। দর্শক, এই বিষয়ে সবশেষ আপডেট জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শহরের সার্বিক পরিস্থিতি আজকে কেমন দেখছেন, সেখানে কি পরিস্থিতি জানাবেন? সোহার, শহরের পরিস্থিতি যদি বলি তাহলে প্রাণ চাঞ্চল্যতা ফিরছে এবং ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এটি শহরের প্রাণ কেন্দ্র, যেটিতে গতকাল রাত পর্যন্ত, অর্থাৎ ঘটনার পর থেকে গতকাল রাত পর্যন্ত একদম শুনশান নিরাপত্তা ছিল। সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে। পরিবহনের সংখ্যাও ছিল না, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা এই শহরের প্রাণকেন্দ্রটি নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। সেই জায়গাটিতে এখন দেখতে পাচ্ছেন যে মানুষের চলাচল বেড়েছে। যাত্রা সেটিও কিন্তু হচ্ছে। এছাড়া এখান থেকে শহরের এবং শহরের আশপাশে বিভিন্ন পরিবহন ছোট বড় চলাচল করতে সেটি দেখতে পাচ্ছি। এবং আমরা এটিও দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে যে খাগড়াছড়ির দিঘিনালা সাজেক রোডেও কিন্তু পরিবহন ছেড়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যদি বলি তাহলে আজকের পরিস্থিতি বলি তাহলে মানুষের মধ্যে যে একটি স্বস্তি ফিরে এসেছে, যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল ঘটনা হিসেবে, সেটা অনেকটাই ম্লান হয়ে গেছে। এছাড়া এই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার কার্যক্রম চলছে, তল্লাশিও চলছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তার চেকপোস্টও বসানো হয়েছে। সবকিছু জানাচ্ছিলেন খাগড়াছড়িতে আজকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। পঞ্জিকা মতে দেবী বিদায় ঘণ্টা শুরু হয়ে গেছে। দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। অষ্টমী ও নবমী তিথি সন্ধিক্ষণে সন্ধি পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আচার অনুষ্ঠান। মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এ সময়। 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। পূজার মন্ত্রেও রয়েছে বিশেষত্ব। সারা বছর যে উৎসবের অপেক্ষায় থাকেন পুণ্যার্থীরা, নবমী নিশীতে তার বিদায় ঘণ্টা শুরু হয়।
তাই নবমী নিশি ধরে রাখতে আকুতি জানান ভক্তরা। এদিন সকাল থেকে মণ্ডপে শুরু হয়েছে তর্পণে দুর্গর মহাস্নান। ষোড়শ উপচারে পূজিত হবেন দেবী। এরপর সন্ধ্যায় শুরু হবে দশভুজার মহা আরতি। এছাড়া মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। হিন্দু পুরাণ মতে নবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়েছিল। 108টি বেলপাতা, আম, কাঠ, ঘি দিয়ে হবে যজ্ঞ। নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মধ্য দিয়ে হবে বিহিত পূজা। পূজা শেষে অঞ্জলি দিবেন, নিবেদন করবেন ভক্তরা। প্রসাদ বিতরণও করা হবে। আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। মার কাছে একটাই চাওয়া, পৃথিবীতে শান্তি আসুক, আমরা সবাই ভালো থাকতে চাই। আকাশের পরিস্থিতিটা একটু খারাপের কারণে আমাদের পূজা আরম্ভ করতে একটু দেরি হয়, ভক্ত সমাগমও একটু দেরিতে হয়েছে। আমরা এই যে এখন আমাদের যজ্ঞ চলছে, যজ্ঞর পরে আমরা পুষ্পাঞ্জলির মাধ্যমে মায়ের কাছে আরাধনা করব। মহানবমীতে আমাদের চাওয়া, আজকে আমাদের দেশে যেসব অরাজকতা চলছে, যেসব অশান্তি চলছে তা তিনি দূর করে দিক। দর্শক, মহানবমীর আরো খবর জন্য আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যাব রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, আপনি সকাল থেকে আমাদেরকে পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাচ্ছেন। এখন জানাবেন যে আনুষ্ঠানিকতা কতক্ষণ চলবে এবং কালকে তো দশমী, ভক্তদের আবেগ ভালোবাসা নবমী এবং দশমীর সন্ধিক্ষণে কেমন দেখছেন? দুঃখিত দর্শক, ঐশীর সঙ্গে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা এই মুহূর্তে পূজার খবরাখবর জানতে রাজশাহী যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এখনো কি পূজার নবমীর আনুষ্ঠানিকতা চলছে? সেখানে ভক্ত অনুরাগীরা কেমন ভিড় করেছেন, তাদের ভালোবাসা, তাদের উচ্ছ্বাসের সম্পর্কে জানাবেন। প্রত্যেকটি মণ্ডপে মহানবমী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি সকাল থেকে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যারা ভক্তকুল রয়েছে সকাল থেকে কিন্তু রাজশাহী মহানগরীতে যে 103টি পূজা মণ্ডপ রয়েছে এবং রাজশাহী উপজেলায় 367টি মণ্ডপ রয়েছে, সকল মণ্ডপে কিন্তু মহানবমী পূজা সেটি শুরু হয়েছে। এবং এখন যেমনটি দেখতে পাচ্ছি মহানবমীতে এই ভারাক্রান্ত হয়ে উঠেছেন ভক্তরা এবং মণ্ডপে যে প্রাণের উৎসবে ভক্তদের মাঝে বিষাদের সুরও রয়েছে। কারণ দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সেটি সমাপনী হবে এবং এই দিন কিন্তু প্রার্থনায় ভক্তকুল অশ্রুসিক্ত হয়ে দেবীর কাছে কান্না করতে থাকবে। এবং যারা পুরোহিতরা রয়েছেন তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে নবমীর বিশেষত্ব হচ্ছে 108টি পদ্মের পূজা এবং এটাই শেষ পূজা। কারণ এই বৃহস্পতিবার সেটি বিসর্জন হবে আগামীকালকে এবং আগামী বছর পেরিয়ে যে দেবীর মাঝে দেবী কিন্তু আগামী বছর আবার আসবেন এবং সে কারণে দেবী দুর্গার বিদায়ের কথা ভাবতেই সকলের মনেই কিন্তু ভারাক্রান্ত হয়ে উঠেছে। ভক্তকুল যেমনটি বলছেন যে নবমী পূজার মাধ্যমে মানবকুলের সম্পদ সেটি লাভ হয় এবং আজকে যতটুকু দেখছি যে সকল অপশক্তি যেন দূর হয়ে শান্তি বিরাজ করে, সেই বিষয়টি নিয়ে ভক্তকুল তারা পূজায় মগ্ন হয়েছেন এবং প্রত্যেকটি মণ্ডপে সকাল থেকে মহানবমী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আরও একবার রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী অপেক্ষা করছেন। ঐশী, পূজার আনুষ্ঠানিকতা আর কতক্ষণ চলতে পারে, নবমীর আনুষ্ঠানিকতা, এবং কাল তো দশমী, এই নবমী আর দশমীর সন্ধিক্ষণে ভক্তদের আবেগ ভালোবাসা কেমন দেখছেন, তাদের উদ্দীপনা, তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ঐশী, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে নবমী আর দশমীর সন্ধিক্ষণ, এই সময় ভক্তদের আবেগ উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? আসলে
কিছুক্ষণ আগে অঞ্জলি হয়ে গেল। অঞ্জলির মাধ্যমে তো নবমীর যেই পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হলো এবং এরপরে আসলে একদম বিদায়ের সুর বাজতে শুরু করেছে ভক্তদের হৃদয়ে। এবং আমরা এর আগেও বেশ কয়েকজনের সঙ্গে কিন্তু কথা বলেছি, আমরা কিন্তু দেখেছি যে তাদের মধ্যে যে বেদনার সুর সেটি কিন্তু রয়েছে। সকাল থেকেই দু একজন করে যারা আসছিলেন তারাও কিন্তু বলছিলেন যে যেহেতু আজকে একদম মন ভরে দেবীকে দেখার শেষ সুযোগ, কারণ আগামীকাল বিজয়া, আগামীকাল বিসর্জন হবে দেবীর, তাই আগামীকাল আসলে একদম সকাল থেকে দশমীর যেই পূজা সেই সঙ্গে একদম বিদায়ের যেই প্রস্তুতি সেটি শুরু হবে। তাই আজকেই একদম শেষ মুহূর্তে দেবীকে একদম মন ভরে দেখার শেষ সুযোগ। তাই একদম অশ্রুসিক্ত চোখে সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যারা ভক্ত আছেন অশ্রুসিক্ত চোখে তারা দেবীকে বিদায় জানাতে চান, বিদায় জানাচ্ছেন এবং শেষ মুহূর্তে কয়েকটি যেই প্রার্থনা দেবীর কাছে সেটিও জানাচ্ছেন। এবং যেমনটি আমরা সকাল থেকে দেখছিলাম যে 8:40 দিকে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছিল। 8:40 দিকে শুরু হওয়ার পর প্রায় 11টার দিকে আসলে দেবী দুর্গার যে অঞ্জলি, সেই অঞ্জলির প্রস্তুতি শুরু হয়েছে। অঞ্জলি এখন অঞ্জলির মূল আনুষ্ঠানিকতাও কিন্তু শেষ। ফুল বেলপাতা যারা ভক্তরা নিয়েছিলেন মন্ত্রোচ্চারণ করেছেন অঞ্জলির মন্ত্রোচ্চারণের পর আসলে সেই ফুল বেলপাতা দেবীর পদচরণে অর্পণ করেছেন। আজকে কিন্তু ষোড়শোপচার দিয়ে দেবীর অর্চনা হয়েছে। ষোড়শোপচার অর্থাৎ অগ্নি, পুষ্প, বায়ু, চন্দন এমন 16টি উপাদান দিয়ে দেবীর অর্চনা হয়েছে। এবং নবমীর অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজার মাধ্যমে শুরু হয়েছিল নবমী। আজকে সন্ধ্যা আরতি আছে, এর মাধ্যমে সারাদিন সারা রাত ধরে চলবে নবমীর যে আনুষ্ঠানিকতা। ঐশী, আপনাকে অনেক ধন্যবাদ। রাত থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি হচ্ছে সিরাজগঞ্জে। সেখানে আছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। বিস্তারিত জানতে যুক্ত হব রুবেলের সঙ্গে। রুবেল, আপনি সকাল থেকে আমাদেরকে জানাচ্ছেন বৃষ্টি কি এখনো পড়ছে সিরাজগঞ্জে, এবং যেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেসব জায়গায় কি এখনো পানি আছে, পানি কমেছে, কি অবস্থা সবশেষ আপডেট দিবেন? পড়ে গেছে। আসলে বৃষ্টির কারণে কিন্তু মানুষের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আসলে এই বৃষ্টির কারণে কিন্তু দুর্গাপূজার যে নবমী উৎসব সেটি কিন্তু অনেকটা স্থবির হয়ে গেছে। বিশেষ করে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হওয়ার কারণে মানুষ কিন্তু ঘর থেকে বের হতে পারছে না, অনেকটা দুর্ভোগে পড়েছে দিনমজুর যারা রয়েছেন তারা। বিশেষ করে সবজির বাজার সহ বাজারে কিন্তু প্রভাব পড়েছে ব্যাপকভাবে। আর সব কিছু মিলে সিরাজগঞ্জে কিন্তু পূজা মণ্ডপগুলোর বেশ কিছু পূজা মণ্ডপগুলোতে পানি উঠে যাওয়ার কারণে রাতভর যে বৃষ্টি ছিল সেই বৃষ্টির কারণে কিন্তু চরম দুর্ভোগে পড়তে হয়েছে সিরাজগঞ্জের মানুষকে। আমি কিন্তু রয়েছে এসে শুনে দেখতেই পারবেন অনেকটাই শুনশান নীরবতা, যেটি কিনা সবচেয়ে বেশি যানবাহন এবং যানজটপূর্ণ একটি এলাকা, সেই এলাকায় কিন্তু অনেকটা এখন শুনশান নীরবতা। একটা মাত্র কারণ সেটি হচ্ছে রাতভর প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাতের কারণে, সকাল থেকেও বৃষ্টি এবং বজ্রপাতের কারণে মানুষ তেমন একটি ঘর থেকে বের হতে পারছে না, অনেকটাই দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষদের। যে কারণে কিন্তু মানুষরা ঠিকমতো ঘর থেকে বের না হওয়ার কারণে অনেকটাই নীরবতা রয়েছে এই শহরের মূল জায়গাটিতে। একই সাথে কিন্তু আসলে বেশ কিছু পূজা মণ্ডপে আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি সকাল থেকে পূজা অর্চনা চললেও মানুষের কিন্তু তেমন একটি উপস্থিতি নেই, কারণ প্রতিটি পূজা মণ্ডপেই মূলত অনেকটাই শুনশান নীরবতা রয়েছে। আমি দেখার চেষ্টা করি, আমার পাশে একটি পূজা মণ্ডপ রয়েছে, সেই পূজা মণ্ডপে কিন্তু আসলে তেমন একটি লোকজন যে থাকার সেটি কিন্তু নেই। না থাকার কারণে কিন্তু আসলে মানুষের যে সেই আজকে তাদের মূলত নবমী পূজা, সেই নবমী পূজার যে একটি বিষয়টি ছিল সেটি কিন্তু আসলে আমরা তেমন করে লক্ষ্য করছি না। সব কিছু মিলে আসলে সিরাজগঞ্জে এই বৃষ্টির কারণে অনেকটাই দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। দুর্ভোগ অনেক বেশি জানাচ্ছিলেন রুবেল, ধন্যবাদ আপনাকে। 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। আহতের সংখ্যা কয়েকশো, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। দুর্যোগ কবলিত এলাকায় জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টার দিকে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপে আঘাত হানে ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্যানুযায়ী মাটি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। অনুভূত হয়
600-এরও বেশি আফটারশক। ভূমিকম্পের কারণে দ্বীপটির বিভিন্ন সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ধসে পড়েছে বহু ভবন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেবু শহর সহ আশপাশের এলাকা। দুর্যোগ কবলিত এলাকাগুলোয় চলছে উদ্ধার কাজ। হাসপাতালে নেওয়া হয়েছে হতাহতদের। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। প্রশান্ত মহাসাগরের অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল রিং অফ ফায়ারে অবস্থানের কারণে প্রায় ভূমিকম্প অনুভূত হয় ফিলিপাইনে। দর্শক, এখনের মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন।